একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই মুভিটিকে অলৌকিক কোনো ঘটনা বললে ভুল হবে না। প্রকৃতিকে হার মানিয়ে কিছু মানুষের জীবনযুদ্ধ জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। 12 অক্টোবর 1972 সাউথ আমেরিকার উরুগুয়ে থেকে একটি ছোট চার্টার্ড এয়ারক্রাফট টেক অফ করে। উদ্দেশ্য ছিল চিলি দেশের রাজধানী সান্টিয়াগো, যেখানে অবস্থান করছিল কিছু রাগবি টিম প্লেয়ার্স। টোটাল 45 জন যাত্রী ছিল, যার মধ্যে খেলোয়াড়দের কিছু ফ্রেন্ডস এবং ফ্যামিলিও ছিল। খুবই সাধারণ একটি যাত্রা ছিল, যেখানে 3 ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু যাত্রার মাঝখানেই চলে আসে আন্দিজ পর্বতমালা। সাউথ আমেরিকায় অবস্থিত আন্দিজ পর্বতমালা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা। হিমালয় পর্বতের পরেই সবচেয়ে উঁচু পাহাড় এটি। 12 অক্টোবর যাত্রার প্রথম দিনই তুফান শুরু হয়, যার ফলে বিমান সামনে যেতে পারছিল না। একটু নিচে নামতেই বিমানে প্রচুর পরিমাণ কম্পন হতে শুরু করে। এমন মুহূর্তে চারিদিকে প্রচুর মেঘ চলে আসে, কিছুই দেখা যাচ্ছিল না বাইরের। ওয়ার্নিং লাইটের সাথে অ্যালার্মও বাজতে শুরু করে। কেউ বুঝতে পারেনি যে সামনে কি হতে চলেছে। একজন জানালা দিয়ে দেখলো যে মেঘগুলো মাত্রই সরে যেতে শুরু করেছে। যেই না মেঘ সামনে থেকে সরে গেল, পাইলট দেখলেন যে তাদের সামনে বিশাল বড় একটা পাহাড় দাঁড়িয়ে আছে। বিচলিত হয়ে তিনি বিমানটিকে উপরের দিকে নিতে চাইলেন। সব চেষ্টাই করা হলো যেন কোনো রকম পাহাড়ের উপর থেকে বিমানটিকে নেওয়া সম্ভব হয়, কিন্তু আফসোস এত সময় পাইলটের হাতে ছিল না। বিমানের পিছনের অংশ পাহাড়ের ধাক্কায় বিমান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে ছিটকে যায়। বিমানের পেছনে 2টি সারি হাওয়ার সাথেই মিলিয়ে যায়। 3 জন যাত্রী বিমান থেকে সেই সাথেই গায়েব হয়ে গেল। এরপর বিমানের মাঝখানের অংশ একটি গ্লেসিয়ারের উপরে ছিটকে পড়ে, যার গতি ছিল 350 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা 700 মিটার নিচে গিয়ে শেষ একটি ধাক্কা খায়। এর ফলে বিমানের সিটগুলো এদিক সেদিকে ছিটকে পড়তে শুরু করে। ককপিট সম্পূর্ণ ক্রাশড হয়ে যায়। 2 জন পাইলটের স্পট ডেট হয়। এই বিমানটি এখন 3570 মিটার উঁচুতে আন্দিজ পর্বতমালার কোথাও এক জায়গায় পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিমানে অবস্থানরত 45 জন যাত্রীর মধ্যে 33 জন যাত্রী এখনো জীবিত আছে। যদিও এত মানুষ জীবিত ছিল, কিন্তু তাদের অনেকেই খুব মারাত্মকভাবে আহত হয়েছিল। কেউই জানতো না যে আসলে তারা কোথায় অবস্থান করছে। বেঁচে থাকার কঠিন এই কাহিনী, যার তো মাত্র শুরুই হয়েছে। ক্রাশের এই ঘটনায় এমন 2 জন ব্যক্তি ছিল যারা কোনো রকম আহত হয়নি। তার একজন 19 বছরের রবার্তো কানেসা ও 20 বছরের গুস্তাভো জারবিনো। এই 2 জন ছেলে ছিল মেডিকেলের ছাত্র। এই 2 জন তখন আহত মানুষদের সেবা করার জন্য লেগে গেল। এর মধ্যে একজন গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছিল। বিমান ক্রাশ হওয়ার 1 ঘন্টার মধ্যেই চিলিয়ান এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিসের নোটিফিকেশন পাওয়া যায়। 4টি হেলিকপ্টার পাঠানো হয় তাদেরকে খুঁজে বের করার জন্য। বিকাল থেকে রাত পর্যন্ত তারা সার্ভাইভারদের খুঁজতে শুরু করে দেয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুই তারা খুঁজে পায় না। সমস্যা ছিল বিমানটির রং সাদা ছিল, আর যেখানে এটি ক্রাশ করে তার চারিপাশে তুষার আর বরফে ঢাকা ছিল। এই দুর্ঘটনায় যারা বেঁচে ছিল তারা আশা করেছিল আজ রাতটা কোনো রকম পার করতে পারলে আগামীকাল তাদের কোনো না কোনো উদ্ধার টিম এসে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে। ঠিক ওই রাতেই এমন ঠান্ডায় আরো 5 জন আহত যাত্রী আর সার্ভাইভ করতে পারে না। সার্ভাইভারদের সংখ্যা 33 থেকে 28 এসে পৌঁছায়। এই বাকি যাত্রীরা বিমানের ভাঙা অংশগুলো দিয়ে কোনো রকম আশ্রয়ের সামান্য ব্যবস্থা করলো। লাগেজ আর ভাঙা সিট দিয়ে বিমানের পেছনের ফাঁকা অংশ ঢাকার চেষ্টা করলো, যাতে করে তারা ভেতরে একসাথে জড়ো হয়ে কিছুটা গরম অনুভব করতে পারে। এরপর তারা তাদের ব্যাগ দিয়ে বরফের উপরে ক্রস সিগনেচারটা লেখার চেষ্টা করেছিল, যাতে রেস্কিউ বিমান এটি দেখতে পারে। কিন্তু কিছু পরে তারা বুঝে গেল এই পদ্ধতি আসলে কাজ করছে না। ঠিক ওই দিন 3টি হেলিকপ্টার তাদের মাথার উপর থেকে তারা উড়ে যেতে দেখে। তারা প্রাণপণ চেষ্টা করেছিল হাত নাড়িয়ে অথবা চিল্লিয়ে কোনো রকম কোনো লাভ হয় কিনা, কিন্তু কোনোই লাভ হয় না। পরের দিন 15 অক্টোবর বেঁচে থাকা মানুষগুলো বুঝলো যে বেঁচে থাকার জন্য হলেও তাদের পানির প্রয়োজন। যাত্রীদের মধ্যে একজন পানি পাবার একটি পদ্ধতি বের করলো। সে একটি মেটাল সিট ব্যবহার করলো, যেখানে সূর্যের তাপ বরফের কিছুটা গলতে সাহায্য করবে। এই বিন্দু বিন্দু পানি সে একটি খালি ওয়াইনের বোতলে ভরতে থাকে। কিছু যাত্রী সিটের নিচে লেগে থাকা ফোমগুলোকে বরফের উপর হাঁটার জুতা বানিয়ে নিল। 16 অক্টোবর বিমান ক্রাশ হওয়ার 3 দিন পর
ফার্নান্ডো পারাডো তার কোমা থেকে জেগে ওঠে। যখনই তার জ্ঞান ফেরে সে দেখল তার মা এই পৃথিবীতে আর বেঁচে নেই এবং তার 19 বছরের বোন খুবই মারাত্মকভাবে আহত হয়ে পড়ে আছে। পারাডো তার বোনকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টাই করলো, যতটুকু সেবা করা সম্ভব ছিল তার সবটুকুই করা হলো। বিমান ক্রাশের 8ম দিন পর তার বোন মারা যায়। যাত্রীদের বেশিরভাগ মানুষই বসবাস করত সমুদ্রের কাছের এলাকায়, যারা হয়তো এর আগে কখনোই তাদের জীবনে এমন বরফ দেখেনি। আর হঠাৎ করেই পাহাড়ের এমন উচ্চতায় -30°C তাপমাত্রায় খুব সামান্য পানি আর খাবার খেয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা যারা করছে। এর মাঝে আরও একটি সমস্যা হলো, যখন সূর্যের আলো সাদা বরফের উপর রিফ্লেক্ট করত তখন এটি আপনার চোখকে নষ্ট করে দিতে পারে। এটিকে স্নো ব্লাইন্ডনেস বলা হয়। সম্পূর্ণ যাত্রীদের মধ্যে মাত্র 3 জনের কাছেই সানগ্লাস ছিল, যেটি দিয়ে তারা তাদের চোখকে রক্ষা করছিল। আর এত দিন পর্যন্ত যাত্রীরা যে বেঁচে থাকবে সেটিরও নিশ্চয়তা খুবই কম ছিল। এরকম সময়ই যাত্রীরা একটি ট্রানজিস্টর রেডিও পড়ে থাকতে দেখে। বিমানের কোথাও রয় হার্লি নামের একজন রাগবি প্লেয়ার এটির সন্ধান পায়, যার ইলেকট্রনিক্সের উপরে খুব বেশি আগ্রহ ছিল। সে রেডিওটিকে চালু করার খুব চেষ্টা করলো। তার চেষ্টায় শেষমেশ রেডিওটি চলতে শুরু করে। বিমান ক্রাশের 11 দিন পর রেডিওটি চালু হয়েছিল এবং তখন তারা জানতে পারলো যে সার্চ অপারেশন ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই খবর শোনার পর অনেকেই কান্নাকাটি শুরু করে দিল। ফার্নান্ডো পারাডো একমাত্র ব্যক্তি ছিল যে এই খবর শুনেও সামান্য বিচলিত হয়নি, কারণ তার মাথায় অন্য কোনো পরিকল্পনা ছিল। ঘটনার 11তম দিনে তাদের বেঁচে থাকার খাবার প্রায় শেষ হয়ে গেল, যদিও তাদের কাছে বেশি খাবার ছিল না। ঘটনার পর থেকেই তারা হিসাব অনুযায়ী খুব কম পরিমাণ খাবার খেত। পাহাড়ের 3800 মিটার উচ্চতায় না কোনো গাছপালা না কোনো জীবজন্তু যেগুলো শিকার করে খাওয়া সম্ভব হয় এমন কিছুই নেই। 11তম দিনে যখন যাত্রীদের সব খাবার প্রায় শেষ, যাত্রীদের কেউ কেউ বিমানের নরম অংশগুলো খাওয়া শুরু করলো, যেমন সিটের নিচে থাকা কটন ও লেদার। এতে করে তারা আরো অসুস্থ হওয়া শুরু করলো। পরিস্থিতি যখন এমন চরম পর্যায়ে খাবারের অভাবে জীবন যায় যায় অবস্থা, ঠিক তখনই তারা ঠিক করলো যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। এই ক্রাশের ঘটনায় নিজের পরিবার আর বন্ধু যারা মারা গেছে তাদের শরীর থেকেই মাংস খেতে হবে, এছাড়া আর বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই। যা ভাবা তো এত সহজ ছিল, কিন্তু করা ছিল ততটাই কঠিন। এই আইডিয়াটি প্রথম রবার্তো কানেসার মাথায় এসেছিল, তাই সেই প্রথম এই মাংস খাওয়া শুরু করে। আর কিছু মানুষ খাওয়ার চেষ্টা তো করেছিল কিন্তু হজম করতে পারেনি এবং বলেছিল মারা যাব, কিন্তু এটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু 2 দিন পর এটাকেই খাবার হিসেবে তারা গ্রহণ করতে বাধ্য হয়। 29 অক্টোবর সার্ভাইভের 16তম দিন পর খাদ্যের এই উৎস কমতে শুরু করে। এরপর কি করবে, কি খাবে এমন কোনো পরিকল্পনা নেই কারো কাছেই। এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে। এমন অবস্থায় বিশাল একটি আওয়াজ হয় পাহাড়ের উপর থেকে। ভারী বরফ গড়িয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং এই বরফের বড় বড় টুকরোগুলো সব বিমানের মধ্যে ঢুকে যায়। 8 জন যাত্রী বরফের মধ্যে নিঃশ্বাস না নিতে পেরে সেখানেই মারা যায়। এরপর বেঁচে ছিল মাত্র 19 জন। বাকি 19 জন মানুষও ওই বরফের নিচে পাহাড়ের এক জায়গায় আটকা পড়ে থাকলো। পারাদো একটি পাইপ দিয়ে বরফ সরিয়ে সামান্য হাওয়া আসার ব্যবস্থা করলো। 2 দিন ধরে ঘুরতে ঘুরতে তারা বাইরে বের হওয়ার রাস্তা বের করলো। একটুখানি বাইরেই বের হতেই দেখতে পারলো যে বাইরে তুফান হচ্ছে। বেঁচে থাকার জন্য আবার তারা ভেতরে ঢুকতে বাধ্য হলো। আগামী 3 দিন পর্যন্ত তারা সেখানেই অবস্থান করলো। 3 দিন পর যখন আবহাওয়া সামান্য ঠিক হলো তখন তারা বরফের উপরে উঠে আসলো। তারা এখন বুঝে গেল যে এখানে কেউ তাদের আর বাঁচাতে আসবে না। যদি বেঁচে থাকতেই হয় তাহলে নিজেরই চেষ্টা করতে হবে, আর যদি মরতেই হয় তবে চেষ্টা করেই তারা মরবে, এমনটাই ভাবলো সবাই। মোট যাত্রীদের মধ্যে কানেসা, পারাডো ও ভিজেন্টিন সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ ছিল। সবাই ঠিক করলো তাদের কিছু গরম কাপড় আর খাবার দিতে হবে, যাতে করে তারা পায়ে হেঁটে বহুদূর গিয়ে সাহায্যের কোনো ব্যবস্থা করে আনতে পারে। 15ই নভেম্বর বিমান ক্রাশ হওয়া 33 দিন পর এই 3 জন সাহায্যের জন্য বের হয়ে গেল। 1 ঘন্টা পূর্বের দিকে হাঁটার পর তারা তাদের বিমানের পেছনের ভাঙা অংশটি খুঁজে পায়। এখানে তারা অনেকগুলো সুটকেস, চকলেটের বাক্স, 3টি মিট প্যাটিস ও 1 বোতল রাম আর কিছু কাপড় পায়।
এর সাথে সাথে তারা এয়ারক্রাফটের একটি 2-ওয়ে রেডিও খুঁজে পায়, এমন একটি রেডিও যেখানে ইনকামিং এর পাশাপাশি আউটগোয়িং মেসেজ পাঠানো সম্ভব ছিল। তারা চিন্তা করলো এই রেডিওটি চালু করতে হবে। বিমানের ব্যাটারি সংগ্রহ করলো রেডিও চালানোর জন্য, কিন্তু এত ভারী ব্যাটারিটাকে বিমান পর্যন্ত নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই তারা চিন্তা করলো এটিকে এখানেই চালাতে হবে। সেখান থেকে ফিরে এসে তারা রয় হার্লি এর সাহায্য নেয়, যার ইলেকট্রনিক্সের উপরে খুব বেশি দক্ষতা ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এই পরিকল্পনা তাদের কোনো কাজে দিল না, কারণ এয়ারক্রাফটের ইলেকট্রিক্যাল সিস্টেম কাজ করত 115 ভোল্ট এসিতে, আর তারা যে ব্যাটারিটি পায় সেটি ছিল 24 ভোল্ট ডিসি। এজন্য শত চেষ্টার পরও তারা রেডিওটি অন করতে পারেনি। 11 ডিসেম্বর বিমান ক্রাশের 60তম দিনে পাহাড়ের উপর থেকে আরো একটি তুষারপাত হয়, যার ফলে আরো 3 জন সার্ভাইভার সেখানেই মারা যায়। মাত্র 16 জন জীবিত আছে এখন। বেঁচে থাকতে হলে তাদের এবার ওয়েস্টের দিকে যেতে হবে, কিন্তু -30 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় একটি রাত পার করতে হবে। সার্ভাইভারদের মধ্যে 18 বছরের একটি ছেলে ছিল, যার নাম কার্লোস মিগুয়েল। তার মা তাকে সুই সুতো দিয়ে সেলাই করতে শিখিয়েছিল, আর সেই সুই আর সুতো তার কাছেই ছিল। তার আইডিয়া ছিল আলাদা আলাদা কাপড়গুলোকে জোড়া দিয়ে একটি বড় স্লিপিং ব্যাগ বানানো, যার মধ্যে সবাই রাতটা কোনো রকম একসাথে কাটাতে পারবে। এমনটাই করা হলো। পরের দিন যখন ঘটনার 2 মাস পার হলো, পারাডো, কানেসা ও ভিজিন্টিন 3 জন সাহসী পুরুষ ওয়েস্টের দিকে যাত্রা শুরু করলো, যার অর্থ আগে তাদের একটি পাহাড়ের চূড়ায় উঠতে হবে এবং তারপর সেই চূড়া থেকে আবার নিচের দিকে নামতে হবে। এমন পর্বত আরোহণ করতে একজন ব্যক্তির যেসব জিনিস প্রয়োজন তার কিছুই তাদের কাছে নেই। তারা মনে করেছিল যাত্রাপথ খুব বেশি হবে না, হয়তো 2-3 দিনের মধ্যেই তারা কোনো না কোনো সাহায্য খুঁজে পাবে। এজন্য তারা 3 দিনের জন্য মাংসের টুকরো সাথে নিয়ে এসেছিল। নিজেকে বাঁচানোর জন্য পারাডো 3টি জিন্সের প্যান্ট পরেছিল, নিজের টি শার্টের উপরে আরো 3টি সোয়েটার পরেছিল ঠান্ডা থেকে বাঁচার জন্য, 4 জোড়া মোজো পরেছিল এবং এর উপরে পরেছিল একটি প্লাস্টিকের ব্যাগ। এবার পাহাড়ে চড়ার জন্য তাদের কাছে না ছিল কোনো ট্রেনিং, না ছিল কোনো নকশা, না কোনো ক্যাম্পাস, না কোনো ক্লাইম্বিং এক্সপেরিয়েন্স। তারপরও পাহাড়ের এমন উচ্চতায় যেখানে অক্সিজেনের মাত্রা ছিল খুবই কম, তবুও তারা সামনের দিকে আস্তে আস্তে যেতে থাকে। তারা যে স্লিপিং ব্যাগটি বানিয়েছিল সেটার মধ্যেও কোনো রকম রাত কাটাতো। একটি ব্যাগের মধ্যেও 3 জন ঢুকে থাকতো যেন ঠান্ডা বাতাস ভিতরে আসতে না পারে। আবার যখন সূর্য উঠতো তখন তারা পথ চলা শুরু করতো। এভাবেই সামনের দিকে যেতে শুরু করে তারা। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়। চতুর্থ দিনে তারা বুঝতে পারলো যে তাদের ধারণা মোটেই ঠিক ছিল না। এখানে এসে তারা বুঝলো সামনে যে রাস্তা আছে তা শেষ হওয়া সম্ভব নয়। খাবারের সংকটও ছিল। খাবার সংকট থাকায় ভিজিন্টিন ঠিক করলো সে প্লেনের কাছে আবার ফিরে যাবে এবং বাকি 2 জন সামনের দিকে যাবে যেন তাদের খাবারের চাহিদা পূরণ হয়। 15 ডিসেম্বর ভিজিন্টিন পেছনে ফিরে আসা শুরু করে। রাস্তা সহজ ছিল কারণ সবটাই ছিল ডাউনহিল। সে বিমানের একটি সিটকে স্লেজের মতো বানিয়ে নিচে নামতে শুরু করে। 1 ঘন্টার মধ্যে সে ক্রাশ হওয়া বিমানের কাছে ফেরত আসে, যেখানে উপরে উঠতে তাদের সময় লেগেছিল 3 দিন। পারাডো ও কানেসা পাহাড় চড়তে থাকে। 3 ঘন্টা পর তারা পাহাড়ের চূড়ায় ওঠে এবং দেখে চারিদিকে পাহাড় আর বরফ ছাড়া আর কিছুই নেই। তারা মনে করেছিল হয়তো সেখানে সবুজ গাছপালা অথবা মানুষের বসতির এমন কিছু দেখতে পাবে। এমন সময় পারাডোর চোখে পড়ল দূরে 2টি পাহাড়, যেখানে কোনো বরফ ছিল না। তারা হার মানল না, সেদিকেই যাওয়ার চিন্তা করলো। কয়েকদিন এভাবে হাঁটতে হাঁটতে তারা একটি ভ্যালিতে গিয়ে পৌঁছায়। এমন ভ্যালি যেখানে তারা একটি নদী বয়ে যেতে দেখে। এমন স্থানে নদী বয়ে যাওয়াটা সৌভাগ্যের বিষয় ছিল, কারণ নদীর তীর ধরেই ডাউনহিল যাওয়াটা সহজ ছিল। ফাইনালি 9 দিন ট্রেকিং করার পর 20 ডিসেম্বর তারা মানুষের উপস্থিতি খুঁজে পায়। এমন সময় দূরে একটি মাঠে তারা একটি গরু চড়তে দেখে, কিন্তু তাদের শরীরে এমন কোনো শক্তি ছিল না যে তারা আর সামনের দিকে হাঁটতে পারে। ঠিক তখনই তারা ঘোড়ায় চড়া 3 জন মানুষকে দেখতে পায়। কানেসা তাদের ডাকার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু নদীর স্রোতের আওয়াজের কারণে তার শব্দ নদীর ওপারে পৌঁছায় না। সৌভাগ্যবশত ওই 3 জনের একজন পারাডো ও কানেসাকে দেখতে পায় এবং শাউট করে বলে টুমরো। তার মানে সে বলতে চায় যে আগামীকাল আমি আবার ফেরত আসবো। আগামীকাল ওই ব্যক্তি ফিরে আসে কিছু কাগজ ও পেন্সিল নিয়ে, আর সে ওই পেপারের মাঝে একটি পাথর দিয়ে সুতো দিয়ে বেঁধে নদীর ওপারে ছুঁড়ে মারে। পারাডো সুযোগ পায়
এবার তার কথা পৃথিবীর মানুষকে জানাতে। সে লেখে, আমি উরুগুয়ে থেকে এসেছি। আমরা 10 দিন ধরে হাঁটছি। আমার 14 জন বন্ধু ক্রাশ হওয়া বিমানের কাছেই পড়ে আছে। আমাদের খুব জলদি সাহায্যের প্রয়োজন, কিন্তু আমরা জানি না কিভাবে সাহায্য পাবো। আমাদের কাছে কোনো খাবার নেই। আমরা খুবই দুর্বল। আমরা হাঁটতেও পারছি না, এমন অবস্থা আমাদের। আমরা জানি না আমরা আসলে কোথায় অবস্থান করছি। দয়া করে আমাদেরকে বাঁচাও। এই নোটটি পড়ার পর ওই ব্যক্তি ইশারা করলো যে সে বুঝতে পেরেছে, যদিও সে বিশ্বাস করতে পারছিল না যে এই ঘটনার 2 মাস হয়ে গেছে। এখনো কিভাবে জীবিত আছে এরা। যাই হোক, ওই ব্যক্তি নোটটা নিয়ে কাছের একটি শহরে যায় এবং একজন আর্মির কমান্ডারের কাছে ঘটনা সব খুলে বলে। যখনই এই খবর অন্যদের কানে পৌঁছলো, এটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ল। ঘটনা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য ছিল। চিলির এয়ারবেস 3টি রেস্কিউ হেলিকপ্টার পাঠায় তাদের নিয়ে আসার জন্য। আর্মির অফিসাররা পারাডো ও কানেসাকে সাথে নেয় লোকেশন খুঁজে বের করার জন্য, যেন তারা ওই ক্রাশ হওয়া সাইটটি দেখিয়ে দিতে পারে। 22 ডিসেম্বর ক্রাশ হওয়ার 70 দিন পর 2টি রেস্কিউ হেলিকপ্টার বেঁচে থাকা সার্ভাইভারদের কাছে গিয়ে পৌঁছায়। মোট 16 জনকে তারা সেখান থেকে জীবিতভাবে উদ্ধার করে, যাদের অবস্থা প্রচন্ড রকমের খারাপ ছিল। কিন্তু সবাই এরপর ঠিক হয়ে যায়। আশা মানুষকে বাঁচতে শেখায়, আর ইচ্ছা মানুষকে উপায় পর্যন্ত নিয়ে যায়। কঠোর পরিশ্রম মানুষকে নিয়ে যায় তার সৌভাগ্যের কাছে। এটির একটি বাস্তব উদাহরণ ছিল এই ঘটনাটি। আজকে শেষ করছি, তবে ফিরে আসবো এমন সব ভিডিও নিয়ে। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না।